রাত তখন প্রায় 2টো বাজে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ ছিল যে ঘুমোতে পারছিল না। সে বারবার তার ফোন তুলছিল, ব্যাংক অ্যাকাউন্ট খুলছিল আর আবার রেখে দিচ্ছিল। এই জন্য না যে তার ঘুম আসছিল না, এই জন্য কারণ তার অ্যাকাউন্টে মাত্র ৩,২০০ টাকা বাকি ছিল, আর কাল সকালে হসপিটালের বিল ছিল ৪৭,০০০ টাকার। তার মা আইসিইউতে ছিলেন, বাবা রিটায়ার্ড, বউ বাড়িতে, ছেলে ছোট, আর সে একা সেই অন্ধকার ঘরে বসেছিল। ফোনের আলোয় চোখ ভরা জল, হাত কাঁপছে। সে ভাবেনি যে এই দিন আসবে। কে ভেবেছিল? সত্যি করে বলো, তুমি কি কখনো ভেবেছ যে এমন কিছু তোমার সাথেও হতে পারে? এটা কোনো সিনেমার গল্প না, এটা কোটি কোটি ভারতীয় পরিবারের আসল গল্প। প্রতি বছর লক্ষ লক্ষ ইন্ডিয়ান ফ্যামিলি একটা সাডেন এমার্জেন্সির কারণে ফাইন্যান্সিয়ালি সব শেষ হয়ে যায়। কারো জব চলে যায়, কারো অ্যাক্সিডেন্ট হয়, কেউ অসুস্থ হয়ে পড়ে, কারো বিজনেস ডুবে যায়, আর সেই মুহূর্তে যখন সবচেয়ে বেশি দরকার টাকার, অ্যাকাউন্ট খালি থাকে। ইন্ডিয়াতে ৭৬% মানুষের কাছে এতটুকু টাকা নেই যে তারা এক মাসের নিজেদের প্রয়োজন স্যালারি ছাড়া মেটাতে পারবে। 76%, মানে যদি এই মুহূর্তে একটা ঘরে 10 জন মানুষ বসে থাকে, তাহলে তাদের মধ্যে 7 থেকে 8 জন একটা মাসের এমার্জেন্সিও হ্যান্ডেল করতে পারবে না। আর এটা শুধু গরিব মানুষদের কথা না, এটা তাদের কথা যারা প্রতি মাসে স্যালারি পায়, যারা মলে শপিং করে, যারা জোম্যাটোতে অর্ডার দেয়, যারা নেটফ্লিক্স দেখে, যারা বাইরে থেকে ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক দেখায়, কিন্তু ভেতরে একটা এমার্জেন্সিতে ভেঙে পড়ে। আর এখানেই গল্পতে ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ পৃথিবীতে একটা দেশ আছে যে এই সমস্যাটা অনেক আগেই সলভ করে ফেলেছিল। সেই দেশটা হলো জাপান। জাপান, যে 2বার নিউক্লিয়ার বমে ধ্বংস হয়েছিল, যে বারবার আর্থকোয়েক আর সুনামিতে বিধ্বস্ত হয়েছিল, যে ইকোনমিক ক্রাইসিসে ডুবেছিল, তবুও জাপানের অ্যাভারেজ হাউসহোল্ড সেভিংস ইন্ডিয়ার তুলনায় প্রায় 3 গুণ বেশি। 3 গুণ! একই মানুষ, একই দুটো হাত, একই 24 ঘন্টা, তবুও এত পার্থক্য কেন? আজকের এই ভিডিওতে আমরা সেই সব জানব যা কেউ বলে না। আমরা বুঝব ইন্ডিয়ার আসল মানি সাইকোলজি কি, জাপানের মানি সাইকোলজি কি, দুটো দেশের সবচেয়ে বড় ভুল কি, আর সবচেয়ে বড় কথা, এমন একটা সিস্টেম যা তুমি আজ থেকেই অ্যাপ্লাই করতে পারো। এমার্জেন্সি ফান্ড শুধু টাকা জমানো না, এমার্জেন্সি ফান্ড তোমার জীবনের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, তোমার পরিবারের ঘুম, তোমার ডিগনিটি, তোমার স্বাধীনতা। একটু ভাবো, মাসের 1 তারিখ, স্যালারি এসেছে। সেই মুহূর্তটা মনে আছে যখন ফোনে নোটিফিকেশন আসে, একটা ছোট্ট আনন্দ হয়, মনে হয় এই মাসে একটু গুছিয়ে নেব, একটু বাঁচাবো, একটু ইনভেস্ট করব। কিন্তু তারপর কি হয়? প্রথম সপ্তাহ রেন্ট গেল, লাইট বিল গেল, ফোন রিচার্জ গেল, ইএমআই কাটল, গ্রোসারি গেল, বাচ্চার স্কুল ফিস গেল। দ্বিতীয় সপ্তাহ একটু বাইরে খেলাম, একটু জামা কিনলাম, বন্ধুর বার্থডে ছিল, একটু জোম্যাটো, একটু অ্যামাজন। তৃতীয় সপ্তাহ অ্যাকাউন্ট দেখলাম, আরে এত কম হয়ে গেল। চতুর্থ সপ্তাহ মাস শেষ, অ্যাকাউন্টে হয়তো 2000 বাকি, হয়তো কিছুই না। আর মনে মনে বললাম, কি করব, খরচ অনেক বেশি, স্যালারি বাড়লে বাঁচাবো। আর এই কথাটাই, এই একটা কথাই কোটি কোটি মানুষের জীবন আটকে রেখেছে। স্যালারি বাড়লে বাঁচাবো। সত্যি বলতে গেলে স্যালারি বেড়েছে, কিন্তু খরচও বেড়েছে। আগে ছোট ঘর ছিল, এখন বড় ঘর। আগে সাধারণ ফোন ছিল, এখন আইফোন। স্যালারি বাড়ার সাথে সাথে লাইফস্টাইল বাড়ে, আর সেভিংস সেই একই জায়গায় থাকে, শূন্যে। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন, আর এটাই ইন্ডিয়ান মিডল ক্লাসের সবচেয়ে বড় শত্রু। আমাদের প্রবলেমটা স্যালারি না, আমাদের প্রবলেমটা সিস্টেম না, আমাদের প্রবলেমটা হলো আমরা কখনো শিখিনি যে টাকা আসলে কিভাবে ম্যানেজ করতে হয়। স্কুলে ম্যাথমেটিক্স শিখেছি, সায়েন্স শিখেছি, হিস্ট্রি শিখেছি, কিন্তু কেউ শেখায়নি কিভাবে বাজেট করতে হয়, কিভাবে সেভ করতে হয়, কিভাবে এমার্জেন্সির জন্য তৈরি থাকতে হয়। আর ভারতের শো অফ কালচার এত গভীরে ঢুকে গেছে যে আমরা নিজেরাই বুঝতে পারি না। পাড়ার কেউ নতুন গাড়ি কিনলে আমাদের মনে হয় আমাকেও কিনতে হবে, অফিসে কেউ নতুন ফোন নিলে আমরাও নিই। এই কম্প্যারিজন, এই লোকে কি বলবে, এই দেখানোর সংস্কৃতি, এটাই আমাদের ফাইন্যান্সিয়ালি দুর্বল করে রেখেছে। তাহলে এমার্জেন্সি ফান্ড আসলে কি? খুব সহজ করে বলি, এমার্জেন্সি ফান্ড হলো তোমার জীবনের সেই নিরাপদ জায়গা যেখানে তুমি তখনই যাও যখন জীবনে হঠাৎ কোনো বড় ধাক্কা আসে। এটা ইনভেস্টমেন্ট না, এটা সেভিংস না, এটা হলো তোমার আর্থিক জীবনের সবচেয়ে শক্ত ভিত্তি, তোমার পরিবারের সুরক্ষার দেওয়াল, তোমার মানসিক শান্তির উৎস। ভাবো একটু, একটা বাড়ি তৈরি হয় কিভাবে? আগে ভিত্তি তৈরি হয়, তারপর দেওয়াল, তারপর ছাদ,
কিন্তু আমরা কি করি? ভিত্তি না দিয়েই ছাদ তুলতে যাই, ইনভেস্টমেন্ট করতে যাই, এসআইপি শুরু করতে যাই, আর তারপর একটা ঝড় আসে আর পুরো বাড়ি ভেঙে পড়ে। এমার্জেন্সি ফান্ডে কত টাকা দরকার? এখানে একটা সিম্পল রুল আছে। এটাকে বলে 3 to 6 মান্থস রুল। মানে তোমার প্রতি মাসে যত টাকা খরচ হয় তার 3 গুণ থেকে 6 গুণ তোমার এমার্জেন্সি ফান্ডে থাকা উচিত। ধরো তোমার মাসিক খরচ 20,000 টাকা, তাহলে তোমার এমার্জেন্সি ফান্ড হওয়া উচিত কমপক্ষে 60,000 টাকা, আর আদর্শভাবে 1,20,000 টাকা। যদি তুমি একা থাকো তাহলে 3 মাস যথেষ্ট, কিন্তু যদি তুমি পরিবারের একমাত্র উপার্জনকারী হও তাহলে 6 মাস অবশ্যই দরকার। আর অনেকে ভাবে আমার এফডি আছে তো, ওটাই তো এমার্জেন্সি ফান্ড। না, এফডি ভাঙতে সময় লাগে, পেনাল্টি দিতে হয়। এমার্জেন্সি মানেই হলো এখনই টাকা দরকার, এই মুহূর্তে, আগামীকাল না। এমার্জেন্সি ফান্ডের টাকা হতে হবে সেফ, লিকুইড আর ইনস্ট্যান্টলি অ্যাক্সেসিবল। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। হিরোশিমা আর নাগাসাকি দুটো শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, পুরো দেশ ছাই হয়ে গেছে। ইকোনমি শূন্যে নেমে এসেছিল। সেই মুহূর্তে পৃথিবীর বেশিরভাগ মানুষ ভেবেছিল জাপান আর উঠতে পারবে না, কিন্তু জাপান উঠেছিল। শুধু উঠেছিল না, মাত্র কয়েক দশকের মধ্যে জাপান হয়ে উঠেছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইকোনমি। কিভাবে? কোনো ম্যাজিক ছিল না, কোনো বিশেষ প্রাকৃতিক সম্পদ ছিল না। জাপান উঠেছিল তার মানুষের একটা অদ্ভুত শক্তির কারণে। সেই শক্তির নাম ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। জাপানে একটা অসাধারণ মানি হ্যাবিট আছে। সেই হ্যাবিটটার নাম কাকেইবো। উচ্চারণ করো কা-কে-বো। কাকেইবো একটা জাপানিজ শব্দ, মানে হলো হাউসহোল্ড ফাইন্যান্স লেজার। বাংলায় বললে পারিবারিক আয় ব্যয়ের হিসাব। কিন্তু এটা শুধু হিসাব রাখা না, এটা একটা জীবন দর্শন। 1904 সালে জাপানের প্রথম ফিমেল জার্নালিস্ট হানি মোটোকো এই সিস্টেমটা তৈরি করেছিলেন। সেই সময় থেকে আজ পর্যন্ত 120 বছর ধরে জাপানের পরিবারগুলো এই সিস্টেম ফলো করে আসছে। কাকেইবোতে 4টে সিম্পল প্রশ্ন আছে। এই মাসে আমার কাছে কত টাকা আছে? এই মাসে আমি কত টাকা খরচ করব? আমি কত টাকা বাঁচাতে চাই? আর কিভাবে আমি আরও ভালো করতে পারি? এই 4টে প্রশ্ন, এইটুকুই। কিন্তু এই 4টে প্রশ্নের শক্তি এতটাই যে রিসার্চ বলছে যারা কাকেইবো ফলো করে তারা গড়ে 35% বেশি সঞ্চয় করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কাকেইবো হ্যান্ড রিটেন, কাগজ আর কলম। কারণ জাপানের মানুষ বিশ্বাস করে যখন তুমি হাতে লেখো তখন তোমার ব্রেন সেই ইনফরমেশনকে অনেক গভীরভাবে প্রসেস করে। এবার ভারতের মানি সাইকোলজির গভীরে যাই। ভারতে সোনা শুধু একটা ধাতু না, সোনা হলো আবেগ, সোনা হলো সম্মান, সোনা হলো মেয়ের বিয়েতে মায়ের ভালোবাসা। ভারত পৃথিবীর সবচেয়ে বেশি সোনা ব্যবহারকারী দেশ। ভারতীয় পরিবারগুলোর কাছে আনুমানিক 25,000 টন সোনা আছে। কিন্তু এই সোনার কতটা আসলে কাজে আসে? বাক্সে বন্ধ, ব্যাংকের লকারে, শুধু বিয়েতে পড়া হয়। সোনা একটা ইমোশনাল অ্যাসেট, কিন্তু আমরা সেটাকে ফাইন্যান্সিয়াল অ্যাসেট মনে করি। আর এই ভুলটাই আমাদের হাজার হাজার কোটি টাকা আটকে রাখে এমন জায়গায় যেখান থেকে সেই টাকা কাজ করতে পারে না। ভারতে আরেকটা কথা শোনা যায়, জমি কিনে রাখো, দাম বাড়বেই। কিন্তু রিয়েল এস্টেট সবসময় ভালো ইনভেস্টমেন্ট না, কারণ রিয়েল এস্টেট ইললিকুইড, মানে দরকার পড়লে সঙ্গে সঙ্গে বিক্রি করা যায় না। বিক্রি করতে মাস লাগে, বছরও লাগতে পারে। আর এমার্জেন্সি কখনো বলে আসে না। ভারতে মিউচুয়াল ফান্ড নিয়েও অনেক ভুল ধারণা আছে। অনেকে বলে, আরে না না, মার্কেটে টাকা রাখবে, ডুবে যাবে। কিন্তু সত্যিটা হলো মিউচুয়াল ফান্ড গ্যাম্বলিং না। মিউচুয়াল ফান্ড একটা ডিসিপ্লিনড লং টার্ম ইনভেস্টমেন্ট সিস্টেম। ইন্ডিয়াতে নিফটি 50 ইন্ডেক্স গত 20 বছরে গড়ে 13 থেকে 14% অ্যানুয়াল রিটার্ন দিয়েছে। 13 থেকে 14%। এফডি দেয় 6 থেকে 7%। কিন্তু আমরা ভয়ে মিউচুয়াল ফান্ডে যাই না, আর এফডি আর সোনায় বসে থাকি। পরিবারের প্রেশার আছে, সমাজের প্রেশার আছে, বিয়ের প্রেশার আছে। এই প্রেশারসের কারণে আমরা আজকের আনন্দের জন্য ভবিষ্যতের নিরাপত্তা বিক্রি করে দিই। জাপানের মানি সাইকোলজির আরেকটা গভীর দিকে যাই। জাপানে একটা কনসেপ্ট আছে, ইকিগাই। ইকিগাই মানে হলো তোমার বেঁচে থাকার কারণ, তোমার পারপাস। কিন্তু এটা ফাইন্যান্সিয়াল লাইফের সাথে কিভাবে সম্পর্কিত? জাপানি মানুষ বিশ্বাস করে তুমি যখন তোমার ইকিগাই খুঁজে পাবে তখন তুমি জানবে তোমার টাকা কোথায় খরচ করা উচিত আর কোথায় না। মানে তোমার পারপাস যদি পরিষ্কার থাকে তাহলে আননেসেসারি জিনিসে টাকা নষ্ট হয় না। জাপানে আরেকটা কনসেপ্ট আছে, মোত্তাই নাই। মোত্তাই নাই মানে হলো অপচয় করো না, যা আছে তার সর্বোচ্চ ব্যবহার করো। জাপানে মানুষ জিনিস ফেলে দেয় না সহজে, রিপেয়ার করে, রিইউজ করে। এই মাইন্ডসেটটা তাদের ফাইন্যান্সিয়াল লাইফেও রিফ্লেক্ট করে।
নতুন ফোন দরকার আছে কিনা সেটা ভাবে, নতুন কিছু কেনার আগে সত্যিই কি দরকার এই প্রশ্নটা করে। জাপানে এনআইএসএ অ্যাকাউন্ট আছে। এনআইএসএ মানে হলো নিপন ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট। এটা জাপানের ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। জাপানি সরকার মানুষকে এনকারেজ করে ইনভেস্ট করো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করো, ট্যাক্স বেনিফিট নাও। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো জাপানে ইনভেস্ট করার আগে সব সময় এমার্জেন্সি ফান্ড নিশ্চিত করা হয়। এটা আনরিটেন রুল, এটা কালচার। আগে সেফটি নেট, তারপর ইনভেস্টমেন্ট। এই অর্ডারটা কখনো উল্টো হয় না। জাপানে বাচ্চারা ছোটবেলা থেকেই মানি ম্যানেজমেন্ট শেখে। স্কুলে শেখানো হয় কিভাবে বাজেট করতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয়। এমনকি জাপানে একটা ট্রেডিশন আছে ওটোশি দামা। নববর্ষে বাচ্চারা বড়দের কাছ থেকে টাকা উপহার পায়, কিন্তু বাবা মা বাচ্চাদের শেখায় এই টাকার কতটা সেভ করবে, কতটা ইনভেস্ট করবে, কতটা খরচ করবে। মানে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা তাদের রক্তে মিশে যায় ছোটবেলা থেকেই। দুটো দেশের সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তার জনসংখ্যা। পৃথিবীতে সবচেয়ে বেশি ইয়াং পপুলেশন এখন ভারতে। গড় বয়স মাত্র 28 বছর। জাপানে গড় বয়স 48 বছরের বেশি। মানে জাপান এজিং হয়ে যাচ্ছে, তাদের ওয়ার্কফোর্স কমছে। আর ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ ইয়াং মানুষ কাজে যোগ দিচ্ছে, নতুন আইডিয়া আসছে, নতুন বিজনেস হচ্ছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই ইয়াং পপুলেশনের শক্তি ভারতকে আগামী 20 থেকে 30 বছর পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইকোনমি হওয়ার সুযোগ দিচ্ছে। ভারতে এসআইপি কালচার এখন একটা মুভমেন্ট হয়ে গেছে। 2016 সালে ভারতে মান্থলি এসআইপি ছিল মাত্র 3100 কোটি টাকা, আর 2024 সালে সেটা বেড়ে হয়েছে 23,000 কোটি টাকারও বেশি প্রতি মাসে। মাত্র 8 বছরে 60 গুণের বেশি বৃদ্ধি। কিন্তু ভারতের সবচেয়ে বড় দুর্বলতা হলো রিঅ্যাক্টিভ মানি বিহেভিয়ার। মানে আমরা তখনই টাকার কথা ভাবি যখন সমস্যা আসে, এমার্জেন্সি আসার আগে প্ল্যান করি না। জাপান করে ঠিক উল্টো। জাপান প্রোঅ্যাক্টিভ, স্টর্ম আসার আগেই ছাদ ঠিক করে, এমার্জেন্সি আসার আগেই ফান্ড তৈরি করে। আর ভারতে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আছে। আমরা এখনই চাই, এই মুহূর্তে চাই, নতুন ফোন এখনই চাই, ভ্যাকেশন এখনই চাই। আর এই এখনই চাওয়াটা পূরণ করতে গিয়ে লোন নিই, ইএমআই করি, ভবিষ্যতের নিজেকে কষ্ট দিই। জাপানে একটা কথা আছে, গামান। গামান মানে হলো সহ্য করা, ধৈর্য ধরা, আর চাপের মধ্যেও শান্ত থাকা। জাপানের মানুষ জানে আজকের কষ্ট আগামীকালের সুখের জন্য। তাহলে আইডিয়াল ফর্মুলা কি? ইন্ডিয়ার কাছ থেকে নিতে হবে অ্যাম্বিশন, রিস্ক টেকিং এবিলিটি, ইয়াং এনার্জি, এসআইপি কালচার। জাপানের কাছ থেকে নিতে হবে কাকেইবো ডিসিপ্লিন, এমার্জেন্সি ফান্ড হ্যাবিট, মোত্তাই নাই মাইন্ডসেট, লং টার্ম থিঙ্কিং। এই দুটো মিলিয়ে নাও, তাহলেই তুমি সেই মানুষ হবে যে ভারতীয় মানুষের মতো স্বপ্ন দেখে আর জাপানিজ মানুষের মতো সেই স্বপ্নের জন্য শান্তভাবে ধৈর্যের সাথে কাজ করে। এখন আসল কাজের কথা, স্টেপ বাই স্টেপ, একদম প্র্যাকটিক্যাল। প্রথম স্টেপ হলো তোমার আসল মাসিক খরচ বের করো। এটা শুনতে সিম্পল মনে হয়, কিন্তু বেশিরভাগ মানুষ এটা কখনো করেনি। শুধু বড় খরচ না, ছোট ছোট সব খরচ, রেন্ট, গ্রোসারি, লাইট বিল, ফোন বিল, কমিউট, বাচ্চার স্কুল ফিজ, মেডিসিন, বাইরে খাওয়া, সাবস্ক্রিপশন, সব মিলিয়ে একটা সংখ্যা বের করো। এটাই তোমার বেসলাইন। জাপানের কাকেইবো এই কাজটাই করে। প্রতিটা টাকার হিসেব রাখো, কারণ যতক্ষণ না তুমি দেখতে পাচ্ছ ততক্ষণ তুমি কন্ট্রোল করতে পারবে না। দ্বিতীয় স্টেপ হলো এমার্জেন্সি ফান্ডের টার্গেট ঠিক করো। যদি তুমি সিঙ্গেল হও 3 মাস যথেষ্ট। যদি তোমার পরিবার আছে কিন্তু দুজনেই ইনকাম করো 3 থেকে 4 মাস। যদি তুমি একমাত্র উপার্জনকারী অবশ্যই 6 মাস। তৃতীয় স্টেপ হলো আলাদা অ্যাকাউন্ট খোলো এখনই। তোমার এমার্জেন্সি ফান্ড কখনো তোমার স্যালারি অ্যাকাউন্টে রাখবে না, কখনো না। কারণ যদি একই অ্যাকাউন্টে থাকে তুমি দেখবে টাকা আছে আর খরচ করে ফেলবে। একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খোলো শুধুমাত্র এমার্জেন্সি ফান্ডের জন্য। এই অ্যাকাউন্টে ডেবিট কার্ড রাখবে না, ইউপিআই লিংক রাখবে না। চতুর্থ স্টেপ হলো পে ইয়োরসেলফ ফার্স্ট, জাপান স্টাইলে। ভারতে আমরা স্যালারি আসলে খরচ করি, যা বাঁচে সেভ করি, রেজাল্ট কিছুই বাঁচে না। জাপান স্টাইল হলো স্যালারি আসলে আগে সেভ করি, তারপর বাকি দিয়ে জীবন চালাই। স্যালারি আসার দিনই অটোমেটিক ট্রান্সফার সেট করো। মানে যেদিন স্যালারি অ্যাকাউন্টে ঢুকবে সেই দিনই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অটোমেটিকলি তোমার এমার্জেন্সি ফান্ড অ্যাকাউন্টে চলে যাবে। সিস্টেম তৈরি করো। উইল পাওয়ারের ওপর নির্ভর করো না, কারণ উইল পাওয়ার ক্লান্ত হয় কিন্তু সিস্টেম ক্লান্ত হয় না। পঞ্চম স্টেপ হলো কোথায় রাখবে এই টাকা। এমার্জেন্সি ফান্ডের টাকা রাখার 3টে জায়গা আছে। প্রথমটা হলো হাই ইল্ড সেভিংস অ্যাকাউন্ট বা রেগুলার সেভিংস অ্যাকাউন্ট। এটা সবচেয়ে সেফ আর লিকুইড, মানে যখনই দরকার সঙ্গে সঙ্গে তুলতে পারবে। দ্বিতীয়টা হলো লিকুইড মিউচুয়াল ফান্ড। এখানে রিটার্ন একটু বেশি, 5 থেকে 7% কাছাকাছি, আর টাকা 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাকাউন্টে আসে। তৃতীয়টা হলো শর্ট টার্ম এফডি। এটাতে রিটার্ন একটু বেশি, কিন্তু ভাঙতে কিছুটা সময় লাগে। আইডিয়াল কম্বিনেশন হলো তোমার এমার্জেন্সি ফান্ডের অর্ধেক রাখো লিকুইড ফান্ডে আর বাকি অর্ধেক রাখো শর্ট টার্ম এফডিতে।
ষষ্ঠ স্টেপ হলো নেভার টাচ রুল। এমার্জেন্সি ফান্ড থেকে টাকা নেওয়ার আগে নিজেকে 3টে প্রশ্ন করো। এটা কি সত্যিই এমার্জেন্সি? যদি এই টাকা না নিই কি হবে? এই টাকা না নিয়ে কি অন্য কোনো উপায় আছে? এই 3টে প্রশ্নের সৎ উত্তর দাও। আর এমার্জেন্সি ফান্ড ব্যবহার হয়ে গেলে পরের মাস থেকেই আবার তৈরি শুরু করো। এটাই জাপানের স্পিরিট, ধ্বংস হওয়ার পর রিবিল্ড। এমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে গেলে এরপর শুরু হয় আসল গেম। এসআইপি, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, রিয়েল এস্টেট, গোল্ড। কিন্তু এই অর্ডারটা মনে রাখবে, আগে এমার্জেন্সি ফান্ড, তারপর ইন্স্যুরেন্স, তারপর ইনভেস্টমেন্ট। এই সিকোয়েন্স কখনো ভাঙবে না। এসআইপি মানে হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। এর ভেতরে একটা অসাধারণ শক্তি আছে, সেই শক্তির নাম কম্পাউন্ডিং। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। যে বোঝে সে আয় করে, যে বোঝে না সে দেয়। একটা রিয়েল এক্সাম্পল দিই, যদি তুমি আজ থেকে প্রতি মাসে মাত্র 3000 টাকা এসআইপি করো, 12% অ্যানুয়াল রিটার্ন ধরলে 30 বছরে তোমার ইনভেস্ট করা হবে 10,80,000 টাকা। কিন্তু তোমার ফান্ড হবে প্রায় 1 কোটিরও বেশি। মাত্র 3000 টাকা মাসে, 30 বছরে 1 কোটি। এটাই কম্পাউন্ডিংয়ের জাদু। শুরুতে সবচেয়ে সহজ আর সেফ পথ হলো ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড হলো এমন একটা ফান্ড যেটা নিফটি 50 বা সেন্সেক্সের সাথে সাথে চলে। এখানে কোনো ফান্ড ম্যানেজারের ওপর নির্ভর করতে হয় না। কস্ট কম, রিস্ক তুলনামূলক কম, আর লং টার্মের রিটার্ন ভালো। ওয়ারেন বাফেট নিজেও বলেছেন, ফর মোস্ট ইনভেস্টার্স ইন্ডেক্স ফান্ড ইজ দ্য বেস্ট অপশন। এসআইপিতে একটা অসাধারণ সুবিধে আছে যেটার নাম রুপি কস্ট অ্যাভারেজিং। যখন মার্কেট ওপরে, তোমার এসআইপির টাকায় কম ইউনিট কেনা হয়। যখন মার্কেট নিচে, তোমার এসআইপির টাকায় বেশি ইউনিট কেনা হয়। মানে মার্কেট নামা তোমার জন্য সুযোগ, তুমি বেশি ইউনিট কিনছো কম দামে। এই কারণেই মার্কেট নামলে এসআইপি বন্ধ করা সবচেয়ে বড় ভুল। সোনার বিষয়ে বলি, সোনা পোর্টফোলিওর একটা ছোট্ট অংশ হিসেবে রাখো, 10 থেকে 15% বেশি না। আর সোনা কিনলে ফিজিক্যাল গোল্ড কিনো না, কেন সভারেন গোল্ড বন্ড বা গোল্ড ইটিএফ। সভারেন গোল্ড বন্ড সরকার ইস্যু করে, এতে সোনার দাম বাড়লে প্রফিট পাবে, আর ওপরে 2.5% অ্যানুয়াল ইন্টারেস্ট পাবে। এবার আরবান আর রুরাল ইন্ডিয়ার কথা বলি। শহরে থাকা মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো লাইফস্টাইল ইনফ্লেশন। স্যালারি বাড়ার সাথে সাথে খরচ বাড়ে, নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি, নতুন ফোন, বাচ্চাকে বড় স্কুল। আর এই সব মেলাতে গিয়ে এমার্জেন্সি ফান্ডের কথা মাথায় থাকে না। শহরে দ্বিতীয় বড় সমস্যা হলো ইএমআই কালচার। মুম্বাইতে একটা 2 BHK ফ্ল্যাট কিনতে গেলে হোম লোন নিতে হয়। সেই লোনের ইএমআই হয়তো মাসে 30,000 থেকে 50,000 টাকা, স্যালারির একটা বড় অংশ। তার উপর গাড়ির ইএমআই, ফোনের ইএমআই, মানে স্যালারি আসে আর ইএমআইতেই চলে যায়। শহরের মানুষের জন্য সবচেয়ে জরুরি হলো 6 মাসের এমার্জেন্সি ফান্ড। কারণ শহরে জব হারালে নতুন জব পেতে সময় লাগে, কম্পিটিশন বেশি, আর শহরে খরচ বেশি। রেন্ট বন্ধ হয় না, ইএমআই বন্ধ হয় না। গ্রামের মানুষের সমস্যা শহর থেকে সম্পূর্ণ আলাদা। গ্রামে সবচেয়ে বড় সমস্যা হলো ইররেগুলার ইনকাম। কৃষি নির্ভর পরিবারে ইনকাম আসে মৌসুমে, 3 মাস ইনকাম, 9 মাস চাপ। আর যদি সেই মৌসুমে বৃষ্টি না হয়, ফসল নষ্ট হয়, তাহলে পুরো বছরটাই অন্ধকার। গ্রামে দ্বিতীয় বড় সমস্যা হলো মেডিকেল এমার্জেন্সি। গ্রামে ভালো হসপিটাল নেই, কেউ অসুস্থ হলে শহরে নিয়ে যেতে হয়। সেই যাতায়াত খরচ, সেই হসপিটাল খরচ, আর এই খরচ মেটাতে গিয়ে মহাজনের কাছে লোন নেওয়া, জমি বিক্রি। এই সাইকেলটা গ্রামের লক্ষ লক্ষ পরিবারকে প্রজন্মের পর প্রজন্ম ধরে দারিদ্র্যে আটকে রেখেছে। গ্রামের মানুষের জন্য সবচেয়ে আগে দরকার একটা সেপারেট সেভিংস অ্যাকাউন্ট। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট সবচেয়ে ভালো অপশন, কারণ এটা গ্রামে সব জায়গায় পাওয়া যায়। সেফ, সরকারি গ্যারেন্টি। প্রতি সিজনে ইনকাম আসলে সেই ইনকামের কমপক্ষে 20% সরাসরি পোস্ট অফিস অ্যাকাউন্টে রাখো। একটু থামো, এখন কোনো তথ্য না, কোনো নম্বর না, এখন শুধু একটা যাত্রা তোমার নিজের ভবিষ্যতের দিকে। ধরো আজ থেকে ঠিক 1 বছর পরের কথা। একটা সকাল, শীতের হালকা ঠান্ডা, জানালা দিয়ে সোনালি আলো আসছে, বাইরে পাখির ডাক। তুমি ঘুম থেকে উঠলে, কিন্তু এবার উঠার অনুভূতিটা আলাদা। কোনো চাপ নেই বুকে, কোনো অ্যাংজাইটি নেই মনে। তুমি ফোন তুললে, ব্যাংক অ্যাকাউন্ট খুললে, আর দেখলে সেই সংখ্যাটা, তোমার এমার্জেন্সি ফান্ড, পূর্ণ, রেডি, সেফ। সেই মুহূর্তে তুমি কি অনুভব করবে? শুধু টাকা দেখার আনন্দ না, সেটার চেয়ে অনেক বড় কিছু, একটা গভীর শান্তি, একটা অদ্ভুত হালকা অনুভূতি। মনে হবে আমি তৈরি, যাই আসুক। ভাবো সেই দিন তোমার বস তোমাকে ডাকলো, বলল আগামী মাস থেকে তোমার পজিশন নেই। আগে কি হতো? আগে সেই মুহূর্তে মাথায় আকাশ ভেঙে পড়ত, হাত কাঁপত, চোখে জল আসত। কিন্তু এবার তুমি শান্তভাবে বললে ঠিক আছে। অফিস থেকে বেরোলে, চায়ের দোকানে বসলে, 1 কাপ চা খেলে, আর ভাবলে ঠিক আছে, 6 মাস আমার কাছে আছে।
শান্তভাবে সঠিক জব খুঁজব। কোনো প্যানিক নেই, কোনো ডেসপারেট সিদ্ধান্ত নেই, তুমি ফ্রি। আর সেই রাতে বাড়ি ফিরলে বউ বলল, কি হলো? তুমি বললে, জব গেছে, কিন্তু চিন্তা করো না, আমাদের 6 মাসের এমার্জেন্সি ফান্ড আছে, আমরা ঠিক আছি। সেই মুহূর্তে তোমার বউয়ের চোখে কি দেখবে? ভয় না, স্বস্তি, বিশ্বাস, গর্ব। সে বুঝবে এই মানুষটা আমাদের জন্য তৈরি ছিল। এই অনুভূতিটা কোনো দামি উপহার দিয়ে পাওয়া যায় না, এটা পাওয়া যায় শুধুমাত্র একটা সঠিক ফাইন্যান্সিয়াল হ্যাবিট থেকে। দুনিয়ায় 2 ধরনের মানুষ আছে। একদল আছে যারা জীবনের সবকিছু রিয়্যাক্ট করে, সমস্যা আসলে তারপর ভাবে, এমার্জেন্সি আসলে তারপর দৌড়ায়। আরেক দল আছে যারা জীবনের সবকিছু প্রিপেয়ার করে, সমস্যা আসার আগেই তৈরি থাকে, এমার্জেন্সি আসলে শান্তভাবে হ্যান্ডেল করে। এই 2 দলের মধ্যে পার্থক্য কি? ইন্টেলিজেন্স নয়, এডুকেশন নয়, স্যালারি নয়, পার্থক্য হলো আইডেন্টিটি। জাপানে একটা কনসেপ্ট আছে কাইজেন। কাইজেন মানে হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া। বড় বড় জাম্প নয়, একদিনে সব বদলে ফেলা নয়, শুধু প্রতিদিন একটু, প্রতি মাসে একটু, প্রতি বছরে একটু। আর এই একটু একটু করে এগোনোই সময়ের সাথে একটা বিশাল পরিবর্তন আনে। তুমি এখন নিজেকে কি মনে করো? আমি সাধারণ মানুষ, আমার দ্বারা এত কিছু হবে না। এই আইডেন্টিটিটা বদলাতে হবে। আজ থেকে তুমি নিজেকে বলবে, আমি ফাইন্যান্সিয়ালি অ্যাওয়্যার, আমি আমার পরিবারের রক্ষক, আমি প্রতি মাসে নিজেকে ইনভেস্ট করি, আমি তৈরি থাকি। এখন একটু ভয়ের কথা বলি। ভাবো যদি আজ থেকে 10 বছর পরেও তোমার কোনো এমার্জেন্সি ফান্ড না থাকে, তখন তোমার বয়স হয়তো 40-এর কাছাকাছি, বাচ্চা বড় হচ্ছে, বাবা মা বুড়ো হচ্ছেন, আর সেই সময় একটা বড় এমার্জেন্সি আসলো, তখন কি করবে? লোন নেবে, সুদে ডুববে, বছরের পর বছর সেই লোন শোধ করবে। এই সাইকেলটার নাম ডেট ট্র্যাপ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটা বলছে ভারতে পার্সোনাল লোনের পরিমাণ গত 5 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ মানে লক্ষ লক্ষ মানুষ ধার করে জীবন চালাচ্ছে। তুমি কি এই সংখ্যার মধ্যে থাকতে চাও, নাকি তুমি সেই ছোট্ট দলে থাকতে চাও যারা তৈরি, যারা ফ্রি, যারা ভয় ছাড়া বাঁচে? আমরা এই ভিডিওর শেষে এসে গেছি, কিন্তু তোমার যাত্রা এখন শুরু হচ্ছে। এতক্ষণ অনেক কিছু বললাম, ইন্ডিয়ার কথা, জাপানের কথা, এমার্জেন্সি ফান্ডের কথা, কাকেবোর কথা, কাইজেনের কথা। কিন্তু এই সব কিছু, এই সব জ্ঞান শুধু তোমার মাথায় থাকলে কোনো কাজ হবে না। এটা তোমার জীবনে নামতে হবে, তোমার সিদ্ধান্তে, তোমার হ্যাবিটে, তোমার প্রতিদিনের কাজে। তাই আজ আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। এটা কোনো বড় চ্যালেঞ্জ না, এটা একটা ছোট্ট চ্যালেঞ্জ, কিন্তু এই ছোট্ট চ্যালেঞ্জই তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। চ্যালেঞ্জটা হলো, আজ রাতের মধ্যে 3টে কাজ করো। প্রথম কাজ, একটা কাগজ নাও, কলম নাও, জাপানের কাকেবোর মতো করে লিখে ফেলো তোমার এই মাসের মোট খরচ। একটা সংখ্যা বের করো, সেই সংখ্যাটাকে 6 দিয়ে গুণ করো। এটাই তোমার এমার্জেন্সি ফান্ড টার্গেট। এই কাজটা 15 মিনিটে হয়ে যাবে। দ্বিতীয় কাজ, তোমার ব্যাংক অ্যাপ খোলো, একটা নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলো শুধু এমার্জেন্সি ফান্ডের জন্য। যদি আলাদা অ্যাকাউন্ট খোলা এই মুহূর্তে সম্ভব না হয়, তাহলে তোমার ওয়ালেট থেকে যত টাকাই থাকুক 500 টাকা আলাদা করো, শুধু 500 টাকা একটা আলাদা জায়গায় রাখো। বলো নিজেকে, এটা আমার এমার্জেন্সি ফান্ডের প্রথম টাকা। তৃতীয় কাজ, এই ভিডিওর নিচে কমেন্ট করো, শুধু একটা কথা লেখো, আমি শুরু করছি। কারণ যখন তুমি কোনো কিছু পাবলিকলি বলো, তখন সেটা শুধু মনের ভেতরে থাকা কথা নয়, সেটা একটা কমিটমেন্ট হয়ে যায়। জাপানের একটা কথা দিয়ে শেষ করতে চাই, ইচিগো ইচিয়ে। এর মানে হলো, এই মুহূর্ত শুধু একবারই আসে। এই মুহূর্তটা, এই সিদ্ধান্তের মুহূর্তটা, এই জেগে ওঠার মুহূর্তটা, এটা শুধু একবারই আসে। কাল এই একই ফিলিং থাকবে না, কাল তুমি আবার ডেইলি লাইফে ডুবে যাবে। তাই এই মুহূর্তে, এই একটি মুহূর্তে সিদ্ধান্ত নাও, আজ থেকে তুমি বদলাবে, আজ থেকে তুমি তৈরি থাকবে, আজ থেকে তুমি সেই মানুষ যে তার পরিবারকে প্রোটেক্ট করে। এই ভিডিওটা যদি তোমার কাজে এসে থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে এখনো জানে না, তোমার সেই ভাই বা বোনের সাথে যে এখনো স্ট্রাগল করছে। কারণ এই জ্ঞানটা শুধু তোমার না, এই জ্ঞানটা সবার। নানা করবি ইয়া ওকি, 7 বার পড়ো, 8 বার ওঠো, কিন্তু ওঠো আজই। কারণ তোমার পরিবার অপেক্ষা করছে, তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে, তোমার ফ্রিডম অপেক্ষা করছে।